কয় টাকা বেতন পাও তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? তুমি সাধারণ একটা মসজিদের মুজিয়া আর আমার মেয়ে একজন মেডিকেল শিক্ষার্থী। তোমার কি যোগ্যতা আছে? আঙ্কেল, আসলে আমি পেশাদার মুয়াজ্জিন না, আমি মাদ্রাসা ছাত্র। তাহলে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো কেন? আগে যোগ্যতা অর্জন করো। এই বলে ছেলেটার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল মেয়ের বাবা। সাধারণ মসজিদে মুয়াজ্জিন করে কয় টাকা বা বেতন পাবে, কিন্তু মেয়েটিকে বিয়ে দেবে বড়লোক পরিবারে কোনো এক ছেলের সাথে। কিন্তু মেয়েটা রাজি নয়। বিয়ের দিনে মেয়েটি পালিয়ে গেল। আগেই বলে রাখি, মেয়েটার নাম জাফরি আর মুয়াজ্জিন ছেলেটার নাম মেহেদি। মেহেদি বাসায় দুপুরে খাবার খেয়ে একটু শুয়ে আছে, এমন সময় বাহিরে মা যেন কার সাথে কথা বলছে। মেহেদি ঘর থেকে বের হয়ে দেখে ওই মেয়েটা যার বাবাকে প্রস্তাব দিয়েছিল। চোখে পানি নিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে, মেহেদিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা দুজনের মুখের দিকে তাকিয়ে দেখছে। মা বলল, মেহেদি, তুই এই মেয়েটিকে চিনিস? মেহেদি জবাব দিল, জি আম্মু। আন্টি, আমি আপনার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আমি সব কিছু ছেড়ে আপনার ছেলের কাছে এসেছি। এটা আপনার ঠিক হয়নি। আর আপনি ভাবলেন কি করে আমি আপনাকে নেব? আপনি চলে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই কথা বলতেই মা রেগে গিয়ে মেহেদির গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। চুপ, কোনো কথা নয়। আমি এই মেয়েটিকে ছেলের বউ হিসেবে দেখতে চাই। মা তুমি। কোনো কথা না, আজকেই তোদের বিয়ে দিব। গ্রামের কিছু লোকের সামনে লিখিত মাধ্যমে হুজুর এনে তাদের বিয়ে দেয়া হলো। 1 মাস অতিবাহিত হবার পর একদিন মেহেদি তাকিয়ে দেখছে জাফরির চোখে টপ টপ করে পানি পড়ছে। মেহেদি বললেন, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আব্বু আম্মুর কথা মনে পড়ছে। জানি ওরা আমাকে কোনোদিনও মেনে নেবে না, কিন্তু আমি কি করব বলুন? বারবার বাবাকে বলেছি হাফেজ ছেলেকে বিয়ে করব, কিন্তু বাবা কোনো কথা শুনে নাই। বাধ্য হয়ে পালিয়ে আপনার কাছে এসেছি। হুজুর, ডাক্তার হবার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার হলো নাই। মেহেদি বলল, তুমি কি সত্যি ডাক্তার হতে চাও? হুম। আমি আপনার পড়ালেখার খরচ চালাবো। তা কি করে হবে? আপনি যা বেতন পান তা দিয়ে খুব কষ্ট করে চলতে হবে। না, আমার ডাক্তার হতে লাগবে না। হবে ইনশাল্লাহ, ভরসা রাখুন। হ্যাঁ রে জাফরি, তোর বরকে দেখলাম না তো। কেন, প্রতি মাসে যে অল্প বয়সী একটা ছেলে, দাড়ি টুপি জুব্বা পরা ছেলেটা আসে, ওইটাই আমার বর। ও, তোর বর পড়াশুনো করে তো, তাই না? হুম, এইবার আলিম ফার্স্ট ইয়ার। আলিফ ফার্স্ট ইয়ারে মানে? মানে ইন্টার ফার্স্ট ইয়ার। এই বয়সে কেবল ইন্টারে? কওমি মাদ্রাসায় দাওরা পড়ছে তো, তাই জেনারেল লাইনে বেশি দূর যায়নি। ও, তবে তোর বর হেভি। শেষে আমার বরকে নজর দিচ্ছিস? আচ্ছা শোন না, কি? কয়েকটা আমির হামজার ওয়াজ আর হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ তোর ফোন দিয়ে ডাউনলোড করে দিবি দোস্ত। আমার ফোন দিয়ে লোড করলেই ফোন হ্যাং হয়ে যায়। গরিব মানুষ তো। বরকে বলবি একটা ফোন কিনে দেবে। অমন করে বলিস না রে, আমার হুজুরটা খুবই কষ্ট করে আমার পড়াশোনার টাকার জোগাড় করার জন্য। কপাল গুনে বর পাইছিস। এই তোর ফোন জ্বলছে। ওহ, বুঝতে পারি নাই, বর ফোন দিয়েছে। কথা বল, ম্যাচে দেখা হবে তোর সাথে। ওকে। জাফরি ফোনটা রিসিভ করেই জাফরি সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো হুজুর। আপনি কবে আসবেন? কেন 17 তারিখ? না, 13 তারিখে আসতে হবে, কলেজে একটা কাজ আছে। হুম, ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে ফেসবুকে অ্যাক্টিভেট দেখছি না কেন? সময় পাই না গো, প্রাইভেট পড়াতে পড়াতে সময় হয় না। ওহ তাই? ভিডিও কলে আপনার মুখটা দেখতাম, কিন্তু ফোন তো হ্যাং মারে বারবার। ও, আরে পাগলি, আর কয়েকদিনের ভিতরেই তো দেখা হবে। আপনাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আমারও তো হয়, কিন্তু আপনাকে ডাক্তার হতেই হবে, এতটুকু কষ্ট তো মানতেই হবে, তাই না? তা ঠিক হুজুর, একটা কথা বলবো? হুম, বলো। লজ্জা করছে। বলুন, সমস্যা নাই।
আই লাভ ইউ সোনা। না ওজুবিল্লা, কেন? আমি ছোট বাচ্চা না যে সোনা হতে যাব। ধ্যাত পাগল একটা। আচ্ছা রাখি, এখন ব্যস্ত। ১৩ তারিখে মেহেদি জাফরির কাছে গেল। গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিচ্ছে মেহেদি। কই? আসছি, দাঁড়ান একটু। মেহেদি দাঁড়িয়ে আছে এমন সময় জাফরি দৌড়ে এসে মেহেদির সামনে দাঁড়ালো। জাফরি তাকিয়ে দেখছে মাথার চুলগুলো কেমন যেন এলোমেলো, মেহেদির পাঞ্জাবিতে ময়লা, জুতোগুলো ছেঁড়া, যেন সবটাই ফকিরি হাল। আপনার এমন অবস্থা কেন হুজুর? আসলে কিছু না, রাস্তাঘাটে কত ময়লা, তাই না? তো পায়ের জুতা ছেঁড়া কেন? বাদ দাও তো ওসব কথা। কেন বাদ দিব? একটু ভালো কাপড় পরে আসতে পারতেন, আপনাকে নিয়ে ঘুরতে যেতাম। আমাকে নিয়ে ঘুরতে যাবে মানে? তুমি তো সেদিন বললে কাজ আছে, তাহলে ঘুরতে যাবে? আরে কয়েকদিনের জন্য কলেজ বন্ধ, তাই বরকে নিয়ে একটু ঘুরতে যাব, তারপর বাড়িতে কয়েকদিন থাকতাম। ও, হঠাৎ জাফরির একদল বান্ধবী চলে আসলো। বান্ধবীরা বলল, কিরে জাফরি, এটা কি তোদের বাসার কাজের লোক নাকি? জাফরি চুপ করে আছে, কারণ মেহেদি এমন পোশাক পরিধান করে গেছে ভার্সিটির সামনে যে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে জাফরির। জাফরি, এই জাফরি, বল। কি ভাবতেছিস? না কিছু না। মেহেদিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাফরি পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। মেহেদি তা বুঝতে পারলো, তাই মেহেদি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বান্ধবীরা বলতে লাগলো। কে? জাফরি বিরক্তি হয়ে জবাব দিল, আমার স্বামী হয়, বুঝলি তোরা? আমার স্বামী হয় এই হুজুর। তা সেটা ভালোভাবে বলতে পারতিস। শেষমেশ হুজুরের বউ হলি। হুজুরেরা তো মানুষের বাড়িতে মাদ্রাসার নাম করে করে খায়। একদম চুপ, কোনো কথা বলবি না তোরা। তোদের বর কেমন ভালো হয় সেটাই দেখব। আমরা বেঁচে থাকতে এমন কোনো মোল্লা মানুষকে বিয়ে করব না। এই বলে বান্ধবীরা চলে গেল। মেহেদি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কারণ আমার জন্য জাফরিকে লজ্জা পেতে হচ্ছে। জাফরি এসে মেহেদির কাঁধে হাত দিয়ে বলছে, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাই আমার বর আমার কাছে কখনোই অপরিষ্কার নয়। আমার আপনি আমার সব। হুজুর দাঁড়ান, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, ব্যাগটা আনতে যাই। আজ বাসায় যাব, শাশুড়ি আম্মুর খেদমত করার সুযোগ পাবো। জাফরি দৌড়ে যাচ্ছে ব্যাগ আনতে। এমন সময় মেহেদি নজর দেখল একটা ছেলে জাফরির পিছনে পিছনে যাচ্ছে। ছেলেটার নাম নয়ন। এমন সময় মেহেদি বুঝতে পেরে সেও পিছু পিছু গেল। মেহেদি দূর থেকে তাকিয়ে দেখছে ছেলেটা জাফরির হাত ধরেছে, আর জাফরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেদি দেখার পর ভাবতে লাগলো, জাফরি তো চুপ করেই দাঁড়িয়ে আছে। নজর করে দেখলো জাফরির হাতে একটা চুমু দিল ছেলেটি। এটা দেখার পর মেহেদি আর দাঁড়িয়ে থাকতে পারল না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার স্ত্রী হাতে আর একজন চুমু খাচ্ছে, এটা কি করে সম্ভব? যেখানে একটা পুরুষ একা দেখা করা জায়েজ নাই, সেখানে জাফরির হাতে অন্য একজন পরপুরুষ চুমু দিচ্ছে, এটা তো মানা যায় না। মেহেদি আর কিছু বলল না। যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছি মেহেদি গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। মাথা ঘুরতেছে, সব কিছু যেন উলট পালট লাগতেছে। হঠাৎ মেহেদি তাকিয়ে দেখছে জাফরি আসতেছে। মনটা ভার করে মেহেদি কষ্টটা চাপা রেখে বলল, কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা হুজুর একটা কথা বলবেন? কি? আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? এ কেমন কথা? তোমাকে ভুল বুঝতে যাব কেন? আচ্ছা কি হয়েছে বলুন তো? জাফরি আশেপাশে তাকিয়ে দেখছে, দেখে মেহেদির হাতটা ধরে বলছে, চলুন বাসায় যাব, প্রায় 3 মাস ধরে বাসায় যাওয়া হয়নি। চলুন এখান থেকে তাড়াতাড়ি। কি আশ্চর্য, এত জোরে টানছেন কেন? না এখানে বেশি থাকা যাবে না, চলুন। জেফরি, যতই চেষ্টা করো না কেন, মেহেদির কাছ থেকে তোমাকে আমি আলাদা করবই। জাফরি আর মেহেদি দাঁড়িয়ে আছে বাসের জন্য। উফ, এত দেরি হচ্ছে কেন বাস আসতে? হুজুর ব্যাগটা ধরুন তো। দেন। এত গরম পড়েছে আজ, কি করে বাসে বসে থাকবো? বরফের কাপড় পরেন। কি বললেন? কই না তো, কিছু বলিনি। না, কি যেন বললেন, বরফের কাপড়? না কিছু না। আচ্ছা
আমার কি পর্দা করা হয়নি? না, হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে কাপড়ের কি কথা বললেন আপনি? তোমার জন্য একটা উপহার নিয়েছি। কি উপকার দেখি? দাঁড়াও, আগে বাসে উঠি, তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। জাফরির ক্লাসমেটের একটা ছেলে জাফরিকে সব সময় বিরক্ত করে। নাম তার নয়ন। বাবা, আমি ওকে ছাড়া বাঁচব না। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই মেয়ে বিবাহিত। জাফরি যতই বিবাহিত হোক, তবু ওকে আমি বিয়ে করব। ওকে ছাড়া বাঁচব না আমি। চুপ! যদি আর একটা কথা উচ্চারণ করলে তোর জিহ্বা টেনে ছেড়ব। আল্লাহ তোর কপালে ভালো মেয়ে রেখেছে। ধৈর্য ধর বাবা, কারো এমন ক্ষতি করিস না, কারো সংসার নষ্ট করিস না, ওদের দুজনকে থাকতে দে। আমি জাফরিকে ছাড়া বাঁচব না। জাফরি আর মেহেদি গাড়িতে উঠল। সিটে দুজনে বসে আছে। জাফরি বলল, হুজুর দেখি কি নিয়েছেন আমার জন্য। এবার মেহেদি আস্তে করে ব্যাগ থেকে একটা ফোন বের করে দিল, স্যামসাং। জাফরি ফোনটা হাতে নিয়ে মেহেদির গালে একটা চুমু দিল। ধ্যাত, কেউ এভাবে চুমু দেয়? সমস্যা নাই তো, ফাঁকা আছে, কেউ দেখে নাই। আর দেখুক, নিজের বরকে তো চুমু দিয়েছি, অন্য কাউকে তো দেই নাই। আচ্ছা হুজুর, আপনি কি করে বুঝলেন আমার ফোন দরকার? আপনি সেদিন মোবাইলে বললেন আপনার ফোনটা বারবার করে হ্যাং হয়ে যায়, এই জন্য এটা কিনেছি শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, আপনার ফোন কই? আমার ফোন আছে। আরে ভাই, কই সেই ফোন? আপনি আমাকে ভাইয়া বললেন? তো কি বলবো? বউকে ফোন দেখাতে ভয় পাচ্ছেন নাকি ফেসবুকে আমার সতীন জোগাড় করেছেন? তুমি কি আমাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পাও? না তো, দেখা যায় না। কেন আপনাকে? আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই ফেসবুকে যেতে পারি না। তাহলে আপনি নিজে ফোন না নিয়ে আমাকে দিলেন কেন? কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আপনার বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছেন। আমি জানি আমার অভাব, তাই হয়তো আপনার আসার কথাগুলো আমাকে বলেন না, কিন্তু আমি তো বুঝি। আর আমাকে ফোন নেওয়া লাগবে না, আমার বউটা খুশি থাকলেই আমি খুশি। আমার বউটা ডাক্তার হোক, এটাই আমি চাই। অনলাইনেও তো অনেক অপেক্ষা করতে হয়, তাই না? জাফরির চোখে পানি চলে আসলো। হুজুরটা এতই ভালোবাসে আমাকে? জাফরি বাসের জানালার ধারে বসেছিল। আস্তে করে জাফরি মেহেদির ডান হাতটা চেপে ধরে মাথাটা কাঁধে লাগিয়ে কান্না করছে। জাফরির চোখের পানি মেহেদির পাঞ্জাবিতে টপ টপ করে পড়ছে। মেহেদি বলল, আরে পাগলি, কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আমি তো আছি। মা বাবার কথা মনে পড়ছে হুজুর। ওরা আমাদের বিয়েটা মনে হয় কোনোদিন মেনে নেবে না। ঠিক একদিন মেনে নেবে, দেখেন, আমার বিশ্বাস। জাফরিকে জড়িয়ে ধরে মাথায় মুখ লাগিয়ে আছে। মেহেদি আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যে করি হোক, জাফরিকে আমি চাই। কিন্তু দোস্ত, কি করে সম্ভব? আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। দোস্ত, অন্যের বইয়ের প্রতি এমন নজর দেওয়া তোর ঠিক হচ্ছে বলতো? আর জাফরি তো বিবাহিত, ওর স্বামী আছে, ওদের সংসারটা কি নষ্ট করা তোর ঠিক হবে? তোরা থাক বা না থাক, আমার ব্যবস্থা আমিই করব। দেখ এবার আমি কি করি। মেহেদি যেন জাফরিকে দেখতে না পারে, তার ব্যবস্থা করব। কি করে সেটা? দেখেছি আস্তে আস্তে কি হয়। জাফরিকে নিয়ে মেহেদি তার বাড়ির সামনে নামলো। জাফরি দৌড়ে গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? মেহেদির মা জাফরিকে দেখে খুশি হয়ে গেল। এই তো মা, ভালো আছি। হঠাৎ তুমি? তোমার তো আসার কথা ছিল না, তাই না? আসলে মা, আমার কলেজ ছুটি, তাই আর কি করব। এইটাই তো আমার বাড়ি, তাই না? তা ঠিক। জাফরি ঘরে প্রবেশ করলো। ঘরে গিয়ে দেখছে অনেকগুলো ওষুধ। জাফরি ওষুধ দেখে মেহেদিকে ডাক দিয়ে বলল, হুজুর, এই ওষুধগুলো কিসের? মেহেদি বলল। এগুলো আমার ওষুধ। জাফরি বলল, কি হয়েছে মায়ের? একটু অসুস্থ। মায়ের অসুখ আমাকে তো কিছুই বলেননি। কি আর বলবো বলুন, আপনার টেনশন দিতে চাই নাই। টেনশন করলে আপনার পড়াশোনার ক্ষতি হবে। যত সব ফালতু চিন্তা আপনার। আপনি বললেন না কেন আম্মুর অসুখ হয়েছে? আরে বললাম তো, টেনশন হবে আপনার, তাই। আজীব লোক আপনি, যত সব। মেহেদি জাফরির কাঁধে হাত দিল রাগ করে। জাফরির কাঁধ থেকে হাতটা ঝাটকা মেরে ফেলে দিল।
মায়াবী হওয়া ভালো, এত মায়াবী ভালো না। আম্মুর অসুখ হয়েছে, আপনি জানান নাই, আপনার সাথে কোনো কথা নাই। আসলে মেহেদি একটু বোকা টাইপের, একটু কেউ যদি কড়া কথা বললে মন খারাপ করে বসে থাকে। প্রায় ঘন্টাখানিক অতিবাহিত হয়ে গেল মেহেদি জানালার কাছে বসে থেকে নদীতে সাঁতার কাটা হাঁসগুলো দেখছে। জাফরি পিছন থেকে এসে খপ করে মেহেদিকে জড়িয়ে ধরে বলছে, আমার লক্ষ্মী হুজুর, রাগ করেছেন বুঝি আমার উপর? কি হলো বাবু, রাগ করেছো আমার উপর? আমি কি ছোট বাচ্চা নাকি বাবু হতে যাব কেন? তাহলে কি বলবো? সেটা আপনার ব্যাপার। চোখটা বন্ধ করুন তো। কেন? বন্ধ করুন তো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না, কেমন? আচ্ছা। মেহেদির পাঞ্জাবির বোতামগুলো আস্তে করে খুলতেছে। আপনার লক্ষণ ভালো মনে হচ্ছে না, চোখ খুলতেছি। না, চোখ খোলা যাবে না। তাহলে পাঞ্জাবির বোতাম খুলছেন কেন? আমার লজ্জা লাগে। ধ্যাত, বউয়ের কাছে কিসের লজ্জা? হুজুর, আপনার গায়ে আলাদা একটু সুগন্ধি আছে, আমাকে সেই রোমান্টিক লাগছে। প্লিজ পাঞ্জাবি খুলিয়েন না, আমার লজ্জা লাগছে। এই শুনুন, আমি আপনার বউ, আপনার গায়ের পাঞ্জাবি খোলার অধিকার আমার আছে। আর আপনি কি জানেন না স্ত্রীর প্রতি স্বামীর কত কর্তব্য আছে? হাদিসে আছে, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য: 1. সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খোরপোশ তথা ভরণ পোষণ দিতে অবহেলা না করা এবং স্ত্রীর জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করা, যেমন পৃথক একটি কামরা দেওয়া। 2. স্ত্রীকে দ্বীনি মাসাইল শিখাতে থাকা এবং নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকা। 3. স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক রাগ না করা। 4. মাহরাম আত্মীয় স্বজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ দেয়া। 5. খামাখা স্ত্রীর প্রতি কুধারণা পোষণ না করা এবং তার ব্যাপারে একেবারে উদাসীনও না থাকা। 6. খরচের ব্যাপারে মাধ্যম পন্থা অবলম্বন করা, কৃপণতা না করা, আবার বেহুদা খরচের অনুমতি না দেওয়া। 7. প্রয়োজন অনুপাতে তার মানবিক চাহিদা পূরণ করে তার দিল, দেমাগ ও দৃষ্টিকে গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করা এবং তা সাধারণভাবে সপ্তাহে একবার হওয়া ভালো, আর প্রতি 4 মাসে একবার হওয়া জরুরি। 8. অন্তরঙ্গ মুহূর্তে তার সাথে যেসব কথাবার্তা হয় তা অন্য কারো নিকট কোনো অবস্থাতেই প্রকাশ না করা। 9. নিজের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু হাত খরচ দেওয়া এবং তাকে সেই টাকা তার ইচ্ছে অনুযায়ী যে কোনো বৈধ খাতে খরচের অনুমতি দেওয়া। 10. প্রচলিত বিভিন্ন কুপ্রথা ও অনুষ্ঠান যেখানে বেপর্দা বা অন্য কোনো গুনাহ হয়ে থাকে সেখানে যেতে বাধা দেওয়া। 11. তার অসাবধানতা বা বুদ্ধিমত্তার অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাতে ধৈর্য ধারণ করা, কখনো শাসন বা সংশোধনের প্রয়োজন দেখা দিলে ভারসাম্য বজায় রাখা, ইত্যাদি ইত্যাদি। ও বাবা, আমার বউ দেখছি ছবি জানে। জি, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমি একটু আদর করব। এই শুনুন, আমি আপনার বউ, আপনার গায়ের পাঞ্জাবি খোলার অধিকার আমার আছে, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন। আমি একটু আসতেছি, চুপ করে দাঁড়িয়ে থাকুন, কেমন? জাফরি অন্য ঘরে গেল। অনেক দেরি হচ্ছে কিন্তু জাফরি আসতেছে না। মেহেদি বলছে, আহ, কি হলো, এখনো আসতেছ না কেন? কই গেলে তুমি? জাফরি অন্য ঘর থেকে চিৎকার দিয়ে বলল, হুজুর দাঁড়ান, আমি আসতেছি, চোখটা খুলবেন না কিন্তু। উফ, এতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায় নাকি? কিছুক্ষণ পর জাফরি আসলো, এসে মেহেদির গায়ে একটা কাপড় পরিয়ে দিল। এই তো আমার বরটাকে সেই কিউটে ডিব্বা লাগতেছে, এবার চোখ খুলুন তো। মেহেদি চোখ খুলে অবাক হয়ে গেল। আরে এটা তো আমার সেই পছন্দের পাঞ্জাবিটা, যেটা টাকার জন্য কিনতে পারিনি, কিন্তু জাফরি কী করে জানলো এটা আমার পছন্দ? হুজুর কি ভাবতেছেন? না কিছু না তো, কিন্তু এই পাঞ্জাবিটা। অবাক হচ্ছেন তাই তো? আপনার পছন্দ কি করে বুঝলাম? আসলে হুজুর,
আপনি যখন বোরখা নিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে মার্কেটে গিয়েছিলেন, তখন আমি নজর করে দেখেছি আপনি ওই পাঞ্জাবিটার দিকে বারবার তাকাচ্ছিলেন। কিন্তু এই কাপড়টা তো দাম বেশি, তুমি টাকা পেলে কই? না মানে, কি মানে করছো? সত্যি বলবো, কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করবো না, বলো তো। আপনি আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য আলাদা কিছু টাকা দিতেন। সেই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম। মোট 1800 টাকা জমিয়েছি হুজুর। কেন, আমি বুঝি আমার স্বামীকে কিছু উপহার দিতে পারি না? আমি যখন ডক্টর হব তখন অনেক কিছু আপনাকে উপহার দেব। আর শুনুন, কালকে বাজারে যাব, আপনার পায়ের জুতো কিনতে হবে। আমি ঠিক বুঝেছি, আমার পড়াশোনার খরচ চালাতে গিয়ে ভালো জুতা কিনতে পারেননি। যেই লোক ফেসবুক না চালিয়ে থাকতে পারে না, সেই লোক অনেক দিন ধরে ফেসবুকে ঢুকতে পারে না, শুধু মোবাইলের জন্য। আমার ফেসবুক এবং টাচ মোবাইলের দরকার নাই গো, তুমি কি করে ভালো থেকো সেটাই আমার খুশি। হুজুর, একটা কথা বলি। বলেন। শরম লাগে। আরে বলুন। আপনাকে একটা কিস করব। না, দরকার নাই। কোনো কথা না। প্লিজ এগোবেন না। না, কোনো কথা নয়, একদম চুপ করে থাকুন। আমার ভয় লাগে। হুজুর, মানুষদের কিসের ভয়, তা আবার নিজের বউয়ের কাছে? প্লিজ প্লিজ। উম, ইস, এত জোরে কেউ ঠোঁটে কামড় দেয়? বাপরে, পুরো ঠোঁট লাল হয়ে গেল। এতে কি আমার কোনো গুনাহ হয়েছে হুজুর? নিজের বরের ঠোঁট কামড়ে দিয়েছি, কোনো পরপুরুষের না। আমাকে ভয় লাগে তো তাই। আচ্ছা শুনি, কিসের ভয় লাগে আপনার? না, কিছু না। আপনার পাঞ্জাবির বোতামটা খুলুন, একটু দরকার আছে। কেন, আবার কি করবেন? দরকার নাই। না, বেশি কিছু করব না, খুলুন তো। মেহেদি আস্তে করে পাঞ্জাবির বোতামটা খুলে দাঁড়িয়ে রইল। জাফরি মেহেদির কাছে গেল। ঠিক বুক বরাবর জাফরি তার মুখটা লাগিয়ে দিয়ে কি যেন আস্তে আস্তে পড়তেছে। কয়েকবার পড়ার পর মেহেদির বুকে ফু দিয়ে বাম পাশে হার্টের উপর একটা চুমু দিল। মেহেদি জিজ্ঞেস করলো, কি এমন দোয়া পড়ে ফু দিলেন শুনি? জাফরি বলল, হুজুর, আমাদের মেডিকেলে একটা হাফেজা আপু আছে, তার সাথে খুব ভালো সম্পর্ক। তার কাছে অনেক দোয়া শিখেছি, আমার হুজুরের দিকে কোনো মাইয়া যেন কুনজর না দেয়। আমি এতটাই সুন্দর না যে মেয়েরা আমাকে বদ নজর দেবে। বিপদ কি বলে আসে হুজুর, যদি কারো বদ নজর লেগে যায়? কিন্তু আমার উপর কার বদ নজর লাগবে শুনি? ঠিক আছে, তাহলে শুনুন। হাদিসে রয়েছে যে কারো ওপর যদি বদনজর লাগে তাহলে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দিয়ে দিবেন। কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার জাদু করা হয়েছিল, আর এর কিছুদিন পর জিবরাইল আলাইহিস সালাম এই দুইটা সূরা নাজিল করেন এবং ওনার উপর প্রয়োগ করতে বললেন। ফলে কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান। তাছাড়া বদ নজরের লক্ষণ সমূহ ও বাঁচার কিছু উপায় আছে, যেমন ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন বদনজরের প্রতিক্রিয়া সত্য। ইবনে হাজার রাদিয়াল্লাহু বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো কিছু কোনো লোক হিংসার নজরে দেখে, যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয়। জীবনের বদ নজর মানুষকে লাগতে পারে। উদাহরণ হিসেবে দুইটি হাদিস খেয়াল করুন। 1. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দোয়া করার সময় প্রথমে জিনের বদ নজর থেকে পানাহ চাইতে বলতেন, তারপর মানুষের নজর থেকে পানাহ চাইতে বলেছেন। পরে সূরা নাস ফালাক নাজিল হওয়ার পর এই দুইটি দিয়ে দোয়া করতেন। 2 নম্বর, উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় বদ নজরের আলামত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য রুকয়া করো, একে জিনের বদ নজর লেগেছে।
বদনজর লাগার কিছু আলামত। 1 নাম্বার, শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে ধরা না পড়া। 2 নাম্বার, কোনো কারণ ছাড়াই কান্না আসে। 3 নাম্বার, প্রায় সময় কাজে মন না বসা, নামাজ, জিকির, ক্লাসে মন না বসা। 4 নাম্বার, প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধা মন্দা, বমি বমি লাগা। 5 নাম্বার, চেহারা ধূসর হলদে হয়ে যাওয়া। 6 নম্বর, বুক ধড়ফড় করা, দম বন্ধ, অস্বস্তি লাগা। 7 নম্বর, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া। 8 নম্বর, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা। 9 নম্বর, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত চুল পড়া, চেহারার মাঝে পরিবর্তন চলে আসা। 10 নম্বর, পেটে বারবার সমস্যা হওয়া। 11 নম্বর, বিভিন্ন সব অসুখ লেগে থাকা যা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না। 12 নম্বর, হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা, পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো। 13 নম্বর, ব্যবসায় ঝামেলা লেগে থাকা। 14 নম্বর, আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া। 15 নম্বর, কিটমিটে মেজাজে থাকা। এবার বদনজরের চিকিৎসা জেনে নিন। প্রথম পদ্ধতি, রোগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়বে। পড়ার শেষে রোগীর গায়ে ফু দিবে। এরকম কয়েকবার করবে। প্রথম দুটি দোয়া মুসলিম শরীফের 2 হাদিস থেকে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে জিবরাইল আলাইহিস সালাম এসব দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন। তৃতীয় দোয়াটি বুখারী মুসলিম উভয়টাতেই আছে। দোয়ার শব্দগুলো বুখারী থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে অসুস্থদের ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে আয়েশা রাদিয়াল্লাহু এইটা পড়েছেন। দ্বিতীয় পদ্ধতি, ব্যথা থাকলে যেই জায়গায় হাত রেখে অথবা মাথায় হাত রেখে 3 বার করে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়বেন। এরপর সেখানে ফু দিবেন। সমস্যা বেশি হলে এভাবে রুকিয়া করার শেষে এই সূরাগুলো পড়ে পানিতে ফু দিয়ে গোসল করবেন। সমস্যা ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন করা উচিত। ব্যথা থাকলে এসব সূরা পড়ে তেলে ফু দিয়ে প্রতিদিন মালিশ করতে পারেন। তৃতীয় পদ্ধতি, যদি কোনো গাছ, গৃহপালিত পশু অথবা দোকান বাড়িতে নজর লাগে তাহলে উপরের সূরা এবং তার উপরের দোয়াগুলো পড়ে পানিতে ফু দিবেন। এরপর ওই পানিটা গাছে, ঘরে, পশুর গায়ে ছিটিয়ে দিবেন। চতুর্থ, আয়াতগুলো সমস্যা ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন তিলাওয়াত করবেন অথবা শুনবেন। সরাসরি শোনা সম্ভব না হলেও অডিও রেকর্ড শুনবেন। এভাবে প্রতিদিন কমপক্ষে 1-2 বার শুনবেন অথবা আরও বেশি শুনলে বেশি ফায়দা। আর সম্ভব হলে প্রতিদিন, নাইলে একদিন পর পর পড়া পানি দিয়ে গোসল করবেন একদম সুস্থ হওয়া পর্যন্ত। গোসলের নিয়ম পদ্ধতি হচ্ছে, একটা বালতিতে পানি নেবেন, তারপর ওই পানিতে 2 হাত ডুবিয়ে নিচের জিনিসগুলো পড়বেন। যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তখন এসবে অবশ্যই বাহিরে এনে পড়তে হবে। কোনো দুরূদ শরীফ 7 বার, ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, 3 কুল, ইখলাস, ফালাক, নাস প্রত্যেকটা 7 বার। শেষে আবার দুরূদ শরীফ 7 বার পড়ার পর হাত উঠাবেন এবং পানি দিয়ে গোসল করবেন। প্রথমে এই পানি দিয়ে গোসল করলে পরে অন্য পানি দিয়ে ভালো মতো গোসল করবেন, সমস্যা নাই। যার সমস্যা সে যদি পড়তে না পারে তাহলে অন্যজন পানিতে হাত রেখে পড়ে দিবে। এরপর গোসল করবেন। বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? 1. সর্বদা আল্লাহর জিকির করবে। উদাহরণ আগের পর্বে দেওয়া হয়েছে। 2. হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বে, বিশেষত বিসমিল্লাহিল্লাজি এটা, আর 3 কুল 3 বার। 3. মেয়ে হলে অবশ্যই পর্দার অভ্যাস করবে। 4. আর বাচ্চার ক্ষেত্রে উচিত হলো মাঝে মধ্যেই সূরা ফালাক, নাস পড়ে বাচ্চাদের ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন।
5 এই দুয়া সকাল সন্ধ্যায় কয়েকবার পড়ে বাচ্চাদের ফু দিয়ে দিবেন, নিজেদের জন্যও পড়বেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। হঠাৎ জাফরির ফোনটা বেজে উঠল। জাফরি ফোন হাতে নিয়ে আছে বাট রিসিভ করছে না। মেহেদি বলল। কি হলো, ফোনটা রিসিভ করো। জাফরি সংকোচভাবে ফোনটা রিসিভ করলো। হাই সোনা, কেন ফোন দিয়েছেন আপনি? তোমাকে ভালোবাসি তাই। পরে কথা বলবো। তোমার সে ভিখিরি বরটা আছে তাই না? আরে ওরা হুজুর, মসজিদে মাদ্রাসা ভিক্ষা করে ওদের দিন শেষ। এই শুনেন, যা বলার আমাকে বলেন, আমার বরকে নিয়ে কিছু বলবেন না। প্লিজ সোনা, এমন করিও না। জাফরি রাগ করে ফোনটা কেটে দিল। ওই ছেলেটা ফোন দিয়েছিল তাই না? জ্বালিয়ে মারছে। ভয় পেও না, আমি তোমাকে বিশ্বাস করি। ওকে, নো প্রবলেম। কিরে, তোর ফোনটা মুখের উপর কেটে দিল? কেটে দেবে দেখ, একদিন ঠিকও আমার হবে, হতেই হবে। পারলে ওই ভিখিরিটাকে মেরে ফেলবো। দোস্ত, যা করবি থেকে শুনে কর, আমার মতে কারো ক্ষতি না করাই ভালো। বেশি কথা বলিস না, এমনভাবে মেরে দেব কেউ বলতেও পারবে না, বুঝলি? আর যদ্দূর জানি ছেলেটা অনেক গরিব, নয়তো 10 লাখ টাকা দেবো জাফরিকে ছেড়ে দেওয়ার জন্য। সব কিছু কি টাকা দেওয়া হয়? যদি ছেলেটা রাজি না হয়? রাজি না হলেই খালাস করে দেব। জাফরি একটা বড় লোকের মেয়ে, গরিব স্বামীর বাড়িতে আছে সে। খাবারের সময় হয়েছে, জাফরি তাকিয়ে দেখছে আলু ভর্তা, শুটকির ভর্তা, কিন্তু জাফরি এসব খেতে পারে না। জাফরি তাকিয়ে দেখছে তার শাশুড়ি ডিম ভাজি করতেছে। মা কি করছো? এই তো মা, তোমার জন্য একটু ডিম ভাজি করছি। তো আমার জন্য ভাজতেছো, তোমার আর হুজুরেরটা কই? আসলে আমরা যে কোনো জিনিস দিয়েই খাবার খেতে পারি। তুমি কি শুধু ভর্তা শুটকি দিয়ে খেতে পারবে? আমি মেহেদির মুখে শুনেছি তুমি সব কিছু দিয়ে খাবার খেতে পারো না। এই কথা শোনার পর জাফরি পিছন দিয়ে শাশুড়ি মায়ের গলা জড়িয়ে ধরে বলছে। মা ঠিক আছে, আমি খেতে পারি না, কিন্তু আমাকে পারতেই হবে মা। তবুও আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না, আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি। তা তো জানি মা, কিন্তু এখানে তোমার খুব কষ্ট হবে তাই না? তোমার বাবা মা কি একবারও ফোন দেয় না তোমাকে? না মা, ওরা আমাকে ফোন দেয় না। আমি ফোন দিলে বাবা মা কেউ কথা বলে না। কি করব মা বলো? এখন তুমিই আমার একমাত্র মা। হুজুর আর তুমি ছাড়া আমার কেউ নাই। একা একা আম্মুর আদর খাচ্ছেন? মা গো, তুমি তো দেখছি আমার থেকে জাফরিকে বেশি ভালোবেসে ফেলেছো। কি আপনার হিংসে হয়? হুম, খুব হিংসা হচ্ছে। সত্যি? হুম। মেহেদি, তুই বৌমার সাথে খুব অন্যায় করছিস। তুই তো সারা মাস আমার কাছেই থাকিস, আর বৌমা তো কয়েকটা দিনের জন্য এসেছে, আবার কলেজে চলে যাবে। ঠিক বলেছ মা, ও আমায় একদম সহ্য করতে পারে না, শুধু হিংসে করে। মা তুমিও? এখন কথা বাদ, সবাই খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ হবার পর জাফরি ঘরে বসে হাঁ করে আছে, কারণ মেয়েটার ঝাল লেগেছে। মেহেদি জাফরির দিকে তাকিয়ে হাসতেছে। ওই পটল আমাকে দেখে হাসছে কেন? আমার প্রচণ্ড ঝাল লেগেছে। জাফরি কিছু বুঝে ওঠার আগেই মেহেদি জাফরির হাত ধরে টান দিয়ে মুখে একটু কিস করলো। আস্তে করে জাফরির জিহ্বাটা কামড় দিয়ে ধরলো। জাফরি একটু চিৎকার দিয়ে উঠল। লুচু লোক কোথাকার! ঝাল লাগতেছে আর আপনি আমার জিহ্বায় কামড় দিচ্ছেন। এবার ঝাল কমেছে কি? ধ্যাত ও মা, নিজের বউকে কি একটু কিস দিতে পারবো না নাকি? ধ্যাত, ভাল লাগতেছে না। কয়েকদিন স্বামীর বাড়িতে মজার ভাবে কাটলো। কলেজে যাওয়ার সময় হয়ে গেছে জাফরির। জাফরি বলল, হুজুর আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমাকে গাড়িতে তুলে দেন, আমি নিজেই যেতে পারবো। মেহেদি বলল, তা কি করে হয়? তুমি কি একাই যেতে পারবে? আমি কি ছোট মানুষ যে হারিয়ে যাব? এত বাড়তি টাকা পয়সা খরচ করে কি লাভ? আপনি আমাকে গাড়িতে তুলে দেন, আমি নিজেই যেতে পারবো। না, আমি একা আপনাকে ছাড়তে পারবো না। আরে বেশি কিছু হবে না, বেশি দূরের রাস্তা নয় তো, এত চিন্তা কিসের? কিন্তু কোনো কিন্তু না, আমি যেতে পারবো, আর আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, তবে ফোনটা যেন খোলা থাকে। তা থাকবে,
তবে একটা আবদার আছে। কি? মানে, কি বলুন? ধ্যাত পাগল লোক, সব কিছু কি খুলে বলতে হয়? আমার কাছে আসবেন না, খবরদার। না, আসবো। আরে কি করছেন, ছাড়ুন। মেহেদি জাফরিকে গাড়িতে তুলে দিতে যাবে মেহেদির মা বলল, সাবধানে যেও, কেমন? মা, কয়েকদিন আমার জন্য আমার হুজুর আপনার আদর থেকে বঞ্চিত আছে। আজ চলে যাচ্ছি মেডিকেলে, একাই এখন আম্মুর আদর উপভোগ করবে আপনার ছেলে। কি তাই না হুজুর? আবার? তোমরা থামো, বের হওয়ার সময় দুজনে ঝগড়া না করলেই কি হয় না নাকি? আচ্ছা মা, ঝগড়া করব না। দোয়া করবে আমার জন্য। ফি আমিনিল্লাহ। জাফরিকে নিয়ে হানিফ কাউন্টারে টিকিট কেটে দিয়ে দাঁড়িয়ে আছে বাসের জন্য। প্রায় আধ ঘন্টা পর বাস আসলো। জাফরি বাসে উঠল। তার পাশে বসে আছে একটা বোরখা পরা মেয়ে, কোলে একটা ছোট বাচ্চা। মেহেদি কোনো নজর না দিয়েই জাফরিকে বলল, আমি কিন্তু একটু একটু পর ফোন দেব, ফোন খোলা থাকে যেন, কেমন? উফ, ঠিক আছে, সব কিছু মনে থাকবে, আর ফোনটা খোলা রাখবো। মেহেদি বাসের কন্ডাক্টরের কাছে গিয়ে বললেন, ভাইয়া, ওনাকে একটু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে নামিয়ে দিয়েন ভাই, প্লিজ। বাসের হেল্পার বলল, আচ্ছা ঠিক আছে, বাস চালাতে শুরু করলো। মেহেদি কাউন্টার থেকে সাইকেলের কাছে গিয়ে সাইকেলটা হাতে নিয়ে যখন ঘোরাতে যাবে, এমন সময় মেহেদির পিঠে কে যেন হাত দিল। মেহেদি পিছনে ঘুরে তাকিয়ে দেখছে কয়েকজন হেলমেট পরা ছেলে। মেহেদি বলল, হ্যাঁ বলুন। ছেলেগুলো বলল, কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমাদের সাথে চল, নয়তো পেটে চাকু মেরে দেব। জাফরি সিটে বসে আছে। জানলার ধারে বসা সেই বোরখা পরা মেয়েটি, কোলে একটা দুধের বাচ্চা। জাফরি মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটিও বারবার জাফরির দিকে তাকাচ্ছে। জাফরি মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, মেয়েটি কোথায় যাবে? আর কোলে একটা এত ছোট বাচ্চা, পরিবার কি করে তাকে একাই ছাড়লো? আপু, তোমাকে একটা কথা বলতে পারি? জি আপু, বলুন। কিছু মনে করবেন না তো? না, বলো আপু। আচ্ছা আপু, তোমার কোলে এত ছোট দুধের বাচ্চা, তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আমার সাথে কেউ নেই, আমি একা। তাহলে তুমি একাই এত ছোট একটা বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? জানি না আপু, দু চোখ যেখানে যায় সেখানেই যাব। কি বলছো আপু, তোমার কি বাড়ি ঘর নাই? না। মেহেদিকে ব্ল্যাকমেল করে নিয়ে যাওয়া হচ্ছে। মেহেদি ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। হেলমেট পরা, তাই তাদের মুখগুলো দেখা যাচ্ছে না। মেহেদি বলল, ভাইয়া, আমার অপরাধ কি? কেন আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন? ছেলেগুলো বলল, বেশি কথা বলিস না, নয়তো অবস্থা খারাপ করে দেব। মেহেদিকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হলো, কিন্তু মেহেদি বুঝতে পারছে না তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। মেহেদিকে একটা রুমে নিয়ে গেল। মেহেদি মনে মনে চিন্তা করছে, আমাকে কি হত্যা করার পরিকল্পনা করছে নাকি? কিন্তু না, ছেলেগুলো মেহেদিকে আর কিছুই বলল না। একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। চেয়ারে কিছু নাস্তা পানির ব্যবস্থা করা আছে। মেহেদি বলল, আপনারা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানতে পারি? একজন ছেলে বলল, নিয়ে আসার কারণ তোমাকে কিছু কথা বলার হবে, আমাদের বন্ধু আসুক। হঠাৎ বাহির থেকে মোটরসাইকেলের আওয়াজ আসলো। মেহেদি চেয়ারে বসে আছে। একটা ছেলে আসলো, চোখে চশমা পরা। দেখতেই বোঝা যাচ্ছে বয়সে মেহেদির বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম নয়ন। আপনাকে আমি চিনি। তাই নাকি? কোথায় দেখেছেন? কলেজে। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন? জি। কোন ইয়ারে? আমি এবার এসএসসি দেব। এত ভারী বয়সে এসএসসি দেবেন? কমই মাদ্রাসায় পড়েছি, তাই জেনারেলে এগোতে পারিনি। গুড, ভালো করে পড়াশোনা করেন। তবে হুজুর, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে। আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার কোনো কষ্ট থাকবে না। কারণ আমি চাই আপনি হুজুর মানুষ, তাই আপনাকে সম্মান দিয়ে এখানে নিয়ে আসা। আচ্ছা, আপনার বয়স কত? 21 বছর। তাহলে তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমার আমি ভালো চাই। নয়ন তার একটা বন্ধুকে বলল, ব্যাগটা নিয়ে আয়। নয়নের বন্ধু ব্যাগটা টেবিলে রাখলো। ব্যাগটা খোলা হলো। ব্যাগের ভিতরে অনেক টাকা। নয়ন বলল, এই দেখো ছোট ভাই,
এখানে প্রায় 10 লক্ষ টাকা আছে, এই সব টাকা তোমার। তবে একটা শর্ত আছে। জাফরিকে তালাক দিতে হবে, তাই তো? ঠিক তাই, একদম ঠিক ধরেছ। আমি জাফরিকে তালাক দেবো, ছেড়ে দেবো কে? তোমার বাড়িঘর নাই মানে? জি আপু, বাচ্চা তাহলে কার এটা? আমার স্বামীর। কিন্তু উনি আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছে এসব? জি আপু। একটু খুলে বলো তো কি হয়েছে? আপু, আমি যখন ছোট ছিলাম আমার দাদি আমায় এতিমখানা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেয়। কারণ জন্মের পর থেকে মায়ের মুখ দেখতে পাইনি আমি। মহিলা মাদ্রাসায় থেকে কষ্ট করে কোরআনের হাফেজা হয়েছি আমি, কিন্তু টাকার অভাবে কিতাবখানায় পড়তে পারিনি। আমার দাদি আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেয়, তখন আমার বয়স 12 বছর। কিন্তু যার সাথে বিয়ে দেওয়া হয়েছে ওই লোকটা খুব বাজে মানুষ। প্রেম ভালোবাসাতে এমন কিছু বুঝতাম না। প্রতি রাতের নির্যাতন সইতে পারতাম না, তাই বারবার দাদির বাড়িতে পালিয়ে যেতাম। কিন্তু লোকটা আমাকে প্রতিদিন নির্যাতন করতো। দাদির বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসতো। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার এইরকম হতো না, তাই না? প্রায় 2 বছর ধরে ওনার নির্যাতন সহ্য করে এসেছি আমি। আজ উনি নিজের স্বেচ্ছায় তালাক দিয়ে আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই 14 বছর বয়সে মেয়ের মা হয়েছো আপু। তোমার তো কেউ নাই, তাই না? তুমি আমার সাথে থাকবে কেমন? কিন্তু মেয়েটি চুপ করে আছে, কোনো কথা বলছে না। আর জাফরি বলল, আপু কি খেয়েছো? মেয়েটি মাথা নেড়ে বলল, কিছু খাইনি। বাসটা এক জায়গায় 10 মিনিটের জন্য দাঁড়ালো। জাফরি নেমে দোকানে কিছু খাবার কিনতে গেল। মেয়েটার জন্য জাফরি খাবার কিনে বাসে উঠল। এমন সময় সিটে তাকিয়ে দেখছে মেয়েটি নাই। গুড, ভেরি গুড। আপনি এটা ভাবলেন কি করে? আমি জাফরিকে তালাক দেব? আপনারা বড়লোক মানুষ, সেটা আমরা জানি, কিন্তু আমাদের ভালোবাসা টাকার কাছে কখনো বিক্রি হয় না। জাফরি আমাকে ভালোবাসে আর আমিও জাফরিকে ভালোবাসি। সুতরাং আমরা হালালভাবে বিবাহ করেছি। আমরা দুজন স্বামী স্ত্রী। আমাদের দুজনের ভিতরে আপনি কখনো আসবেন না, পরিষ্কার করে বলে দিলাম। আর হ্যাঁ, টাকা দেখেছিলেন না আমাকে? সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, মাথায় রাখবেন। এই বলে যখন মেহেদি বের হতে গেল এমন সময় মেহেদির মাথায় রড দিয়ে এত জোরে বাড়ি দেওয়া হলো, সাথে সাথে জমিনে পড়ে গেল মেহেদি। গোটা দুনিয়া যেন ঘুরছে, মাথার ভিতরে কেমন যেন একটা বিকট শব্দ হচ্ছে, সব কিছু যেন ঘোলা দেখাচ্ছে, মাথা দিয়ে রক্ত বয়ে পড়তেছে। মেহেদি চোখ খুলে আছে, বাট কথা বলার জন্য জবানটা বন্ধ হয়ে আসতেছে। শ্বাসনালী যেন বন্ধ হয়ে আসতেছে, গোটা শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে। আকাশের পাখিগুলোর ডাক যেন অনেক ভারী হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল, কলা গাছের মতো ধপ করে মাটিতে পড়ে গেল। মেহেদি হাত পা কাঁপতেছে, গলা কাটা মুরগির মতো। হাত পা নড়াচড়া শুরু হয়ে গেল। জাফরি পাগলের মতো মেয়েটাকে খুঁজতেছে, কিন্তু মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাফরির পাশে বসে থাকা লোকদের বলছে, এই সিটে একটা মেয়ে বসা ছিল, সেই মেয়েটাকে কেউ দেখেছো? কেউ কিছু বলতে পারছে না মেয়েটা কোথায়। একজন মহিলা বলল, আমি দেখলাম মেয়েটি বাস থেকে নেমে চলে গেছে। জাফরি তাড়াতাড়ি বাস থেকে নেমে চারিদিকে তাকালো, মেয়েটি কোথাও নাই। হেল্পার বলল, ম্যাডাম, বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাসে ওঠেন। জাফরি ভারাক্রান্ত মন নিয়ে বাসে উঠল। কি হবে ওই মেয়েটির জীবন? আর কোথায় বা চলে গেল মেয়েটি? এই চিন্তা করে জাফরি বাসে উঠে যখন সিটে বসবে, তখন মনে হলো মেহেদির কথা। ও হুজুরটা ফোন দিচ্ছে না কেন? জাফরি ফোনটা হাতে নিয়ে মেহেদিকে ফোন দিচ্ছে, বাট ফোনটা রিসিভ হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে। জাফরির মনে একটা দাগ বসে গেল। কি ব্যাপার, হুজুর তো কখনো এমন করে না, তাহলে ফোন ধরছে না কেন? ফোন বেজেই চলছে, ফোন ধরছে না মেহেদি। কিছুক্ষণ পর শাশুড়ি মা জাফরিকে ফোন দিল। জাফরি ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে সালাম দিল। বৌমা, মেয়েদিকে একটু কল দাও তো, আমার মনটা কেমন জানি অশান্তি লাগছে। মা, আমিও আপনার ছেলেকে ফোন দিচ্ছি, ফোন বেজেই চলছে, ফোন ধরছে না। এতক্ষণে তো ওর বাসায় আসার কথা, কেন এখনো আসলো না? আচ্ছা, আমি দেখতেছি, দেখি কি করা যায়। আসলে আপনার ছেলেটাও মাঝে মাঝে পাগলামি করে। মাকে এমন সান্ত্বনা দিয়ে জাফরি চিন্তা করতে করতেই পৌঁছে গেল কলেজে। বিকাল গড়িয়ে আসলো, আবার মেহেদির ফোনে ফোন দিল। এবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। এবার জাফরির মনে একটা দাগ লেগে গেল, জাফরি টেনশনে পড়ে গেল।
আমার হুজুর তো আমাকে সেই সকালে গাড়িতে তুলে দিছে। সে বলেছিল আমাকে বারবার ফোন দিবে, আর আমার সেই হুজুরের ফোন বন্ধ। জাফরি তাড়াতাড়ি শাশুড়ি মাকে ফোন দিল। ফোনে শুনতেছে শাশুড়ি মায়ের কান্নার আওয়াজ। জাফরি বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? সে সকালে বের হলো মেহেদি, কিন্তু এখনো তো আমার ছেলেটা বাড়ি আসলো না। জাফরি টেনশনে পড়ে গেল। জাফরির একটা খুব ভালো বান্ধবী ছিল, নাম নাসরিন। জাফরি নাসরিনকে গিয়ে বলছে, দোস্ত, আমার হুজুর ফোন ধরছে না, ফোন বন্ধ। জানি না উনি কোথায় আছে। আর আমার শাশুড়ি মা কান্না করছে, কি করব দোস্ত বলতো? চল, আমি আর তুই তোর শ্বশুর বাড়িতে যাব। আমি বাবাকে বলছি আমাদের একটা গাড়ি পাঠিয়ে দিতে। একটু তাড়াতাড়ি কর, ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে। নাসরিন তাড়াতাড়ি গাড়ি আনলো, বের হচ্ছে, আবার যাবে বাড়িতে। এমন সময় নয়ন জাফরির সামনে এসে দাঁড়ালো। জাফরি, কোথায় যাও? আমার পথ ছাড়ুন। যদি না ছাড়ে কি করবে তুমি? রাস্তা ছাড়ুন বলছি। না, ছাড়বো না। জাফরি দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ, আমাকে ছেড়ে কোথাও যাবে না। নয়ন, রাস্তা ছেড়ে দে বলছি, নয়তো। নয়তো কি করবে তুই? নয়ন, কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। রাস্তা ছেড়ে দে। না, ছাড়বো না। জাফরির সাথে আমার কিছু কথা আছে। কোনো পরপুরুষের অধিকার নেই কোনো মেয়ের এইভাবে রাস্তা আটকানো। আর একবার যদি জোর করিস, আমার বাবাকে সব কিছু বলে, কিন্তু ভুলে যাস না তোর বাবা আমাদের অফিসের ম্যানেজার। বাপের চাকরি খেতে না চাইলে সর বলছি। এই কথা বলতেই নয়ন রাস্তা ছেড়ে দিল। জাফরি আর নাসরিন চলে গেল, কিন্তু দুর্ভাগ্য, মেহেদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু মেহেদির সাইকেলটা টিকিট কাউন্টারে পাশে দাঁড় করানো, কিন্তু মেহেদি নাই। অভিযোগ দায়ের করা হলো থানায়, কিন্তু না, মেহেদির কোনো খবর পাওয়া গেল না। গ্রামে একটা হইচই পড়ে গেল, মেহেদি নিখোঁজ। সবাই মেহেদির ভালো ভালো গুণ আলাপ আলোচনা করা শুরু করে দিল। এই ছেলেটা এত ভদ্র ছিল, মাদ্রাসায় পড়তো, কিন্তু ছেলেটা কোথায় হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া গেল না। আর এই দিকে মেহেদির মা মেহেদির শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করলো। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মা দুনিয়ার জমিন থেকে বিদায়। জাফরিকে আর কত সহ্য করতে হবে? শাশুড়ি মা মারা গেল, একদিকে স্বামী নিখোঁজ। কি আছে জাফরির ভাগ্যে? তার কি ডাক্তার হওয়া হবে, নাকি সে স্বামীকে হারিয়ে অন্য কাউকে জীবনসঙ্গী করে বেছে নেবে? কি আছে জাফরির কপালে? কারণ স্বামী নামক ছায়াটুকু নাই। বেঁচে আছে নাকি মরে গেছে জাফরি কিছুই জানে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 7 বছর অতিবাহিত হয়ে গেল। 7 বছর সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু মেহেদি নামক ছেলেটার কোনো খোঁজ পাওয়া গেল না। জাফরি এখন 7 বছরে অনেক বড় ডাক্তার হয়ে গেছে। অনেক জায়গায় বিয়ের প্রস্তাব আসে, বান্ধবীরা বারবার করে বোঝায় মেহেদি হয়তো বেঁচে নেই, কেউ মেরে ফেলেছে। যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোর কাছে এতদিনে আসতো। এইভাবে জাফরির বান্ধবীরা জাফরিকে বোঝাতে লাগলো। জাফরির মা বাবা বারবার করে বোঝাচ্ছে, যা হবার হয়ে গেছে মা, কালকে তোকে ছেলে দেখতে আসবে, আবার নতুন করে শুরু কর। শুধু কি মেহেদির স্মৃতি নিয়ে বেঁচে থাকবি? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। বল। তোমরা আমার আর হুজুরের বিয়েটা মেনে নিতে পারোনি। আজকে 7 বছর হয়ে গেল, ওনার কোনো খোঁজ নেই। এখন যদি উনি ফিরে আসে, তাহলে কি তুমি মেনে নেবে আমাদের দুজনের? জাফরির এই প্রশ্নে মা চুপ করে রইল। কি হলো মা, চুপ কেন? উত্তর দাও। আমার অনেক কাজ আছে এখন। জানি তুমি এড়িয়ে যাচ্ছ। তোমরা এখনো মেনে নিতে পারবে না, কারণ উনি গরিব মানুষের সন্তান বলে। কিন্তু মা, ভালো করে শুনে নাও, উনি যতটা ভালোবাসা, যতটা আমাকে বুঝেছে, আমি ওনাকে কোনোদিন ভুলতে পারবো না। আই লাভ ইউ হুজুর, আই লাভ ইউ হুজুর, আই লাভ ইউ হুজুর। মা জানো, আমি আমার স্বামীকে ভালোবাসি, কোনো পরপুরুষকে বাসি না। আমার ভালোবাসা পবিত্র, আমার মোনাজাত আমার আল্লাহ ঠিক একদিন কবুল করবে। এসব বাদ দে মা, কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। পেছনে তাকাতে নেই মা, নতুন করে শুরু করতে হয়। জাফরির চাকরিটা সরকারি, আর চাকরির মাঝে মাঝে বাহিরের দেশে যেতে হয়।
জাফরি বাহিরের দেশে মুম্বাই চিকিৎসা দেওয়ার জন্য, কারণ তার চাকরিটা সরকারি। তাদের বাসে 17 জন মেয়ে ডাক্তার বাংলাদেশ থেকে মুম্বাই পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার ভিতরে জাফরি একজন মেধাবী ডাক্তার। সরকারিভাবে তারা চলে যাচ্ছে মুম্বাই। সাথে তার ভালো বান্ধবী নাসরিন আছে। প্লেনে বসে আছে দুজন একসাথে। হ্যাঁ রে জাফরি, তোর ব্যাগে সাদা কাপড়টা কার? কেন, তুই জানে কি করবি? না, এমনি বললাম রে দোস্ত, যদি সমস্যা থাকে বলিস না, থাক। কেন বলবো না বল, তুই তো আমার সুখ দুঃখের সাথী। তাহলে এটা কার জুব্বা? এটা আমার হুজুরের পাঞ্জাবি। তা ঠিক, কিন্তু তোর কাছে সবসময় রাখিস কেন? যতক্ষণ এই জুব্বাটা আমার কাছে থাকবে ততক্ষণ আমি আমার নাকের কাছে আমার হুজুরের গায়ের গন্ধ পাই। আহ, তোর কথা শুনে চোখে পানি চলে আসলো রে। আসলে রিয়েল ভালোবাসাগুলো এমনই হয় বুঝি। 6 থেকে 7 বছর হতে চলেছে, তারপরও তুই ওকে ভুলিস নাই। দোস্ত, বিশ্বাস কর, আমি ওনাকে ভুলতে পারবো না, কারণ ওনার কাছে আমি পেয়েছি স্বার্থহীন ভালোবাসা, যে ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। যদি উনি এই দুনিয়াতে নাও থাকে তবুও আমি ওনার জন্য সারা জীবন এইভাবে কাটিয়ে দিব, কারণ আমি ওনাকে চিরকালের জন্য পেতে চাই। আল্লাহ একদিন ঠিক কবুল করবে। আচ্ছা জাফরি, আমি প্রায় শুনতে পাই হুজুরেরা নাকি বউকে খুব ভালোবাসে। তোকেও হয়তো খুব ভালোবাসতো, তাই ভুলতে পারিসনি। জানিস, হুজুর আমার মনটা খুব সহজেই বুঝতো। আর কলেজ থেকে যখন বাড়িতে আসতাম আমার মাথার উকুন তিনি তুলে দিতেন, মাথায় তেল দিয়ে আছড়িয়ে দিত, মনের মতো করে আমার মাথার চুল সাজিয়ে তুলত। দুঃখ কষ্ট উনি ভাগ করে নিতেন। শুধু কি তাই, একসাথে খেতে বসলে আমি যখন গোস্তের হাড্ডি খেয়ে চুষে রাখতাম, ওই হাড্ডি তিনি মুখে নিয়ে আবার চুষতেন। এই যে দেখ, আমার পায়ের তলায় 1000 বার হুজুরের চুমো। ওরে বাবা, তাই নাকি? কি করব বল, ওনাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে আমি পারবো না। আচ্ছা, হুজুররা এত বউ পাগল হয় কেন? হুজুরেরা বউয়ের পাগল এই জন্য হয় কারণ হুজুরদের যৌবন বেশি, কারণ হুজুরের যৌবনের পাহারাদার তার শুধু স্ত্রী। হুজুরেরা তো আর গার্লফ্রেন্ড অন্য কোনো পর নারী নাই। হুজুর মনে করেই এইটাই আমার তৃপ্তির জায়গা, শান্তির জায়গা। আর বউয়ের পাগল হওয়া এটা খারাপ কিছু না। সবল পুরুষের লক্ষণ বউয়ের পাগল হওয়া। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে যত হার্বাল যৌন রোগের চিকিৎসা হয় সবগুলো সাধারণ মানুষকে দেখা যায় বেশি, হুজুরদের পাওয়া যায় না বললেই চলে। কেন পাওয়া যায় না জানেন? কারণ হুজুরেরা যৌবনটাকে হেফাজত করতে জানে। কারণ এই যৌবনটা আপনার স্ত্রীর হক। আপনি যদি হস্তমৈথুনের মাধ্যমে তা নষ্ট করে ফেলেন, ধরে নেন আপনি আরেকজনের হক নষ্ট করলেন। হস্তমৈথুন করলে 2টা গুনাহ হবে, কবিরা গুনাহ তো হবেই। 2, আপনি আরেকজনের হক নষ্ট করলেন, তার গুনাহও আপনি পাবেন। এখন যদি বলেন হাতুড়ি ভাই, হুজুরেরা যদি এতই ভালো হয় হুজুরেরা ধর্ষণ করে কেন? তাদের উত্তরে আমি বলবো, ধান থাকলে 2টা একটা পাতান থাকেই। হুজুরদের মান ঠিকই থাকবে, ধ্বংস হবে ওরা যারা হুজুর সেজে ভণ্ডামি করবে। আর হ্যাঁ, এটাও সত্য, আপনি স্ত্রীর কাছে যতটুকু তৃপ্তি পাবেন এমন তৃপ্তি জিনা ধর্ষণ করতে গিয়েও পাবেন না, কারণ হারামে আরাম নাই। সরি ভাই, আমি বিবাহিত, নারী সম্পর্কে অভিজ্ঞতা নাই। তবে ওস্তাদেরা জিনা সম্পর্কে বোঝানোর জন্য এমন কথাগুলো তুলে ধরেন। রইল আরেকটা কথা, অনেকের বউ থাকার পরেও অন্য মহিলার সাথে জিনা করে কেন? আমি এটার উত্তরে বলতে চাই, কারণ তার যৌবন বেশি এই জন্য জিনা করছে। কারণ যে লোকটা জিনা করলো তাকে গিয়ে তুমি বলো বউ আছে তারপরেও জিনা করলে কেন, সে তোমাকে উত্তরে বলবে শুধু কি আলু ভর্তা খেতে ভালো লাগে, তার মানে তাকে বউ আর ভালো লাগছে না। এখন প্রশ্ন আসতে পারে, হাতুড়ি ভাই, বউয়ের কাছে যদি আসল তৃপ্তি পাওয়া যায় তাহলে বউ রেখে অন্য মহিলার সাথে কোনো এমন করছে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, কুত্তাকে যতই গোস্ত পোলাও খাওয়ানো হোক
তবুও তাকিয়ে দেখবে তুমি এক হাত জিহ্বা বের করে থাকে। একদিন আমি কুত্তাকে বললাম, কি রে কুত্তা, বিয়ে বাড়িতে এত গোস্ত পোলাও খাওয়ানো হলো, তারপরেও দেখছি তোর জিহ্বা এক হাত বের হয়ে আছে। কুত্তা আমার প্রশ্নের জবাবে বলল, হুজুর, যতই গোস্ত ভাত খাই না কেন আমার শান্তি হবে না, কারণ অরিজিনাল জিনিস না খাইলে শান্তি পাবো না। আমি বললাম, কোন অরিজিনাল জিনিস? কুত্তা উত্তরে বলিল, পায়খানা। আপনারা দেখবেন কুত্তার জিহ্বায় পায়খানা না খাওয়া পর্যন্ত শান্ত হয় না। সমাজে 2 পাওয়ালা কিছু কুত্তা আছে, এদের যতই 2-3টা হালাল স্ত্রী থাক না কেন, পরের বউয়ের কাছে না গেলে এরা শান্তিই পায় না। কেন শান্তি পায় না জানেন? কারণ সে 2 পাওয়ালা কুত্তা, হারাম জিনা না করলে এরা শান্তি পায় না। কারণ শান্তি পায় না এর জন্য, তারা দেখতে মানুষরূপী, ভিতরে আছে কুত্তার চরিত্র, আর কুত্তা কুত্তাই থেকে যায়, কখনো মানুষ হয় না। কুত্তা যেমন বিয়ে ছাড়া কাতি মাসে রাস্তাঘাটে মহব্বত করে, ঠিক তেমন কিছু 2 পাওয়ালা শিক্ষিত কুত্তা আছে, এরা পার্কে, অফিসে 14ই ফেব্রুয়ারির দিন গাছের জোড়ায় বিয়ে ছাড়া জোড়ায় জোড়ায় লেগে থাকে। আল্লাহ হেফাজত করুন। ডাক্তারের টিম পৌঁছে গেল খুব সুন্দর জায়গা। পাহাড়ি এলাকা, হালকা কুয়াশা, বিভিন্ন জায়গা থেকে লোক আসে বেড়াতে। জাফরি ছাদের উপর বসে আছে, বসে থেকে আল্লাহর সৃষ্টি দেখছে। কত সুন্দর পাহাড়, কত সুন্দর জায়গা। নাসরিন এসে বলল, কি রে জাফরি, নিচে চল একটু ঘুরে আসি। চল রে। জাফরি আর নাসরিন বের হয়েছে, দুজনের হাত মোজা পা মোজা পরা, পরিপূর্ণ পর্দার সহিত তারা বের হয়েছে, একটু আশেপাশে ঘুরতেছে। তাদের সাথে আর কয়েকজন মেয়ে যোগ দিল, আরও কয়েকজন মেয়ে যোগ দিল, মোট 6 জন। তারা গল্প করছে আর হাঁটছে। জাফরি কিছু বলছে না, চুপ করে আছে। কিরে জাফরি, চুপ করে আছিস কেন? মন খারাপ নাকি? কই না তো, তোদের গল্পই শুনছি। তুই যাই বল রে, প্রায় কয়েক বছর ধরে তোকে আমরা ভালো মতো হাসি খুশি দেখতে পাই না। আগের জাফরিকে আমরা খুঁজে পাই না। কত হাসি খুশি, কত কিছু ড্রামা করতিস, কিন্তু এখন দেখ জাফরি, যা হবার হয়ে গেছে রে। উনি যদি বেঁচে থাকতেন ঠিক আসতেন। 7 বছর হয়ে গেল, কোথায় আছে? নাকি মরে গেছে? কিছুই জানিস না। কি দরকার নিজেকে এইভাবে কষ্ট দিতে? আমরা জানি তোর হুজুর ছেলে খুব পছন্দ, কিন্তু আরও অনেক ভালো হুজুর আছে, তাকে বিয়ে করে নিতে পারিস। তোদের বলা কি শেষ? আমরা আর কি বলবো, তোর ভালোর জন্যই বললাম। শুনে নে, আমার মন বলে হুজুর কোথাও আছে, নিশ্চয়ই আল্লাহ একদিন দেখা করিয়ে দিবে। তুই পারিস বটে। বিকালবেলা জাফরি তাকিয়ে দেখছে ক্যাম্পাস, একটা খোলার মাঠ, সেইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। জাফরি তাকিয়ে দেখছে, ছোট্ট বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা দেখা যাচ্ছে। 6-7 বছরের বাচ্চাটা হবে হয়তো। জাফরি সেই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, কারণ বোরখা পরা, হাত মোজা পা মোজা পরা, মুখ ঢাকা আছে। জাফরি আকর্ষণীয়ভাবে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। বাচ্চাটা খেলাধুলা করছে, জাফরি এক ধান্দায় দেখছে, এক ধ্যানে দেখছে। হঠাৎ বাচ্চাটি পড়ে গিয়ে কান্না শুরু করে দিল। অন্য বাচ্চারা খেলতেই আছে। জাফরি বাচ্চাটার কান্না দেখে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে তুলল। বাচ্চাটা কান্না করতেই আছে, জাফরি বোরখার উপর দিয়ে চোখের পানি মুছে দিল। পাশে একটা দোকান, সেই দোকানে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কয়েকটা চকলেট কিনে দিল। বাচ্চাটার কান্না থেমে গেল। আচ্ছা আম্মু, তোমার নাম কি? আমার নাম খাদিজাতুল কুবরা। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তুমি যে এত ছোট অবস্থায় বোরখা পরে রয়েছো, হাত মোজা পা মোজা পরেছো, তুমি তো এসব খুলে খেলাধুলা করতে পারতে। আন্টি, তোমার চকলেট তুমি ফেরত নাও, তোমার ইমাম ঠিক নাই। বাচ্চার মুখে এমন কথা শুনে জাফরি চমকে গিয়ে বলল, বাপরে, এ কেমন মেয়ে! আমার মতো একজন ডাক্তারকে বলে আমার ইমান ঠিক নাই। আচ্ছা, তুমি কি করে বুঝলে আমার ইমান ঠিক নাই? কারণ তুমি আল্লাহর ফরজ বিধান ছেড়ে দেওয়ার জন্য আমাকে উপদেশ দিচ্ছ, এই জন্য তোমার ইমাম ঠিক নাই। তুমি খুব পচা, খুব বাজে। ওহ, আমি পচা তাই না?
আমি কিভাবে আল্লাহর ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কথা বললাম বলো তো? তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? হ্যাঁ, পড়েছি তো। তাহলে আমাকে বলছো কেন? তুমি চিন্তা করে দেখো কিভাবে তুমি আল্লাহর ফরজ বিধান অমান্য করার জন্য আমাকে উপদেশ দিচ্ছ। জাফরি টেনশনে পড়ে গেল। বাপরে, এ কেমন বাচ্চা! আমার মতো একটা মেয়েকে সাইজ করছে আমি নাকি আল্লাহর বিধান অমান্য করার কথা বলেছি। আচ্ছা আম্মু, তুমি বলো তো আমি কিভাবে আল্লাহর ফরজ বিধান অমান্য করার কথা বলেছি? তুমি আল্লাহর কোরআন ঘুরে দেখো, সূরা আহজাব 33 আয়াতে আল্লাহ বলেছেন, হে মেয়েরা, তোমরা জেহেলিয়াত যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য করে বের হবে না। রাস্তায় যখন বের হবে তখন পরিপূর্ণ চাদর দ্বারা নিজেকে আবৃত করে রাখবে। এই আয়াতে বললেন নারীদের পর্দা তৈরি করতে হবে। আর তুমি বললে হাত মোজা পা মোজা খুলতে। তাহলে তুমি আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে। এই জন্যই তো তোমাকে বাজে পজা বললাম। জাফরি অবাক নজরে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। এত ছোট্ট বাচ্চা, কয় কি? সন্ধ্যা লেগে আসতেছে, বাচ্চা বলল, আন্টি, তুমি আমার মুখের কাছে এসো। জাফরি মুখের কাছে গেল, বাচ্চাটি গালে একটা চুমু দিয়ে বলছে, আন্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে রাগ করে পচা বলেছি। আমাকে এখন যেতে হবে। মাগরিবের নামাজ আদায় করব। ভালো থেকো আন্টি, দোয়া করিও আমার জন্য। আল্লাহ বেঁচে রাখলে কাল দেখা হবে। জাফরি হাঁ করে তাকিয়ে আছে। আসলে এটা বাচ্চা নাকি আল্লাহর কোনো ফেরেশতা? এত ছোট বাচ্চা কোরআন থেকে কথা বলতে পারে, আবার মুখে চুমু দিয়ে ক্ষমা চেয়ে চলে গেল। বাপরে, খুব ভালো মেয়ে। জাফরি, কিরে ওখানে কি করছিস? আসছি, দাঁড়া। কিরে এত দেরি কেন? না আম্মু, একটু দেরি হয়ে গেল। এক আন্টির সাথে কথা বলছিলাম। তোর তো আন্টির শেষ নেই। মা, জানো আন্টিটা খুব ভালো, আমাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে। কোন আন্টি তোমার? ওই ক্যাম্পাসে দেখলাম। এর আগে তুমি কি কোথাও দেখেছো? না আব্বু, দেখি নাই তো। চেনো না তাহলে চকলেট নিলে কেন? নিয়েওটা ঠিক হয়নি, তাই না আব্বু? তাহলে কালকে বিকালে আন্টি থেকে চকলেটগুলো ঘুরিয়ে দেবো, কেমন? প্লিজ আব্বু, তুমি রাগ করিও না, কেমন? তুমি রাগ করলে আমার কষ্ট হয়। উম্মুয়া। এই কথা বলতেই বাবা মুখে একটা হাসি দিয়ে খাদিজাকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, পাগলি মেয়ে, উনি খুব ভালো তাই না? হ্যাঁ আব্বু, খুব ভালো উনি। আম্মুর মতো গালো বোরকা পরে ওই আন্টিতে। ও তাই বুঝি? তো আন্টির বাড়ি কই? বাড়ি তো জানি না আব্বু। আরেকবার দেখা হলে জেনে নিও। মা, তুই এখন ঘরে যা, পড়তে বসো। না, পারবো না। মায়ের খাবি কিন্তু, যা গিয়ে পড়তে বস। আহ, খাদিজার আম্মু, বাচ্চার সাথে এমন করছো কেন? সারাদিন শুধু খেলা, পড়তে বসে না। তুমি চুপ করো, আমার মেয়েকে খবরদার বকবে না। আম্মু যাও, পড়তে বসো কেমন? কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা আব্বু, কালকে আন্টিটার কাছে শুনে আসবো ওনার বাড়ি কোথায়। আচ্ছা আম্মু, ঠিক আছে, শুনে নিও। তুমি এমন কেন বলো তো? কেন, কি হয়েছে? বাচ্চার সাথে কে এমন করে? তো কি করব? তোমার মতো মাথা নিয়ে নাচবো? এই শোনো, কি? একটা কিস। না এখন না, পরে। কেন? পরে কেন? না কিছু না, এখন হবে না। ইচ্ছে হচ্ছে। আরেকটা বিয়ে করুন। কি বললে? আরেকটা বিয়ে করতে বলছি। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি একটা মেয়েকে পছন্দ করে রেখেছি, তাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে আসবো। তাহলে তোমার অনেক লাভ হবে। আমার আবার কিসের লাভ? কারণ তোমাকে একা সংসার সামলাতে হয়, সেখানে একজন সঙ্গী পাবে তোমার, দুজনে একসাথে গল্পও করবে, বাড়ির কাজ করবে, কত ভালো হবে তাই না? তুমি যখন দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছ, তাহলে আমার উচিত তোমার সতীন এনে দেওয়া, তাই নয় কি? চুপ করো। আরে রাগ করার কি হলো তোমার? আমি বেঁচে থাকতে আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেব না, কারণ আমার স্বামীর ভাগ আমি কাউকেই দিতে পারবো না। এই কথা বলেই স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিল। স্বামীর উপর শুয়ে পড়ে বলছে, কি সাহেব, দ্বিতীয় বিয়ে করবেন তাই না? দেখাচ্ছি মজা। কিরে
কি করছিস? না কিছু না, এই তো শুয়ে আছি। আমি নিজের চোখে দেখলাম তুই কিছু একটা লুকাইলি। কই কিছু না তো। দেখে ফেলেছি কি লুকিয়েছিস। কি? তোর হুজুরের রুমালটা মুখে নিয়ে কান্না করছিলি, তাই তো? আসলে এইগুলো থাকলে আমার হুজুরের গন্ধ পাই। আর কান্না করিস না রে, তোর কান্না দেখে আমার কান্না পায়। চল রেহানা, তালিম কোর্সে যাবি না? আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয় তুই। নাসরিন জাফরির ঘর থেকে বের হয়ে চলে গেল। মেহেদির রুমালটা নিজের ব্যাগের ভিতরে রেখে দিয়ে ফ্রেশ হতে যাবে। এমন সময় নজর করে দেখছে কে যেন জানালার পাশে দাঁড়িয়ে আছে। জাফরি এটা দেখার পর মুখটা ভালোভাবে ঢেকে এক পা দুপা করে এগিয়ে গেল জানালার পাশে গিয়ে বলছে, কে এই অন্ধকারে দাঁড়িয়ে? কিন্তু কোনো আওয়াজ নাই। কে ওখানে দাঁড়িয়ে? কথা বলুন। হঠাৎ জাফরি একটা চিৎকার দিয়ে উঠল। জাফরির চিৎকারে নাসরিন আর কয়েকজন মেয়ে দৌড়ে আসলো। কি হয়েছে রে? ওইখানে কে যেন দাঁড়িয়ে। কোথায়? জানালার পাশে। দাঁড়া, আমি দেখছি। নাসরিন জানালার পাশে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই। ওই, কেউ নাই তো। ছিল, আমি নিজের চোখে দেখেছি। তুই কিছু ভুল দেখেছিস সেই রাতে। কে তোর জানালার পাশে থাকবে বল তো? তোর ভর মনে হয় ভূত হয়ে তোকে ভয় দেখাচ্ছে। তোরা থামবি? সব সময় ফান করিস তাই না? আর সবাই অজু করে নে, এশার নামাজের সময় হয়ে যাচ্ছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছে ওরা সবাই। ভোরে হালকা বাতাস, পাখির কিচিরমিচির ডাক, সকালের শীতল হাওয়া। ফজরের নামাজ পড়ে বের হয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা, তাই না? তার বলতে আগে তো আমরা নামাজ ঠিক মতো পড়তাম না। ভাগ্য ভালো জাফরিটা ছিল, সে যদি না বোঝাতো তাহলে নামাজই পড়তাম না মনে হয়। শুধু নামাজ পড়লে হবে না, খাস পর্দা করতে হবে, বুঝলি? নিজের সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য, আর কারো জন্য নাই, বুঝলি তো না? বুঝেছি, দোয়া করিস। হঠাৎ করে সব বান্ধবীরা তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা বোরখা পরা, হাত মোজা পরা। বান্ধবীরা দেখে বলছে, বাহ, এত ছোট বাচ্চা, এত সুন্দর পর্দা। জাফরি দেখে চিনতে পারলো কালকের সেই মেয়েটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, তুমি? হ্যাঁ আমি। এই গুড়গুড়ি পায়ে হেঁটে হেঁটে এত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আন্টি, আব্বুর মাথা ব্যথা উঠেছে, তাই ওষুধগুলো আনতে যাচ্ছি। কি হয়েছে তোমার বাবার? জানি না, তবে মাঝে মাঝে মাথায় ব্যথা ওঠে, পাগলের মতো হয়ে যায়, আর সব কিছু তাড়াতাড়ি ভুলে যায়। ওহ, তোমার বাবাকে আমাদের চেম্বারে নিয়ে এসো। তোমরা কি ডাক্তার? হ্যাঁ, আমরা সবাই ডাক্তার। আন্টি, বিকালে কথা হবে। আব্বুর মনে হয় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। এই বলে বাচ্চাটা চলে গেল। আচ্ছা নাসরিন, প্রচণ্ড আঘাত পেলেও তো মাথা ব্যথা হয় আর সব কিছু ভুলে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু কেন রে? না কিছু না। আবার হাঁটতে শুরু করলো জাফরি। এমন সময় জাফরির ফোনটা বেজে উঠল। জাফরি ফোনটা রিসিভ করে শুনতে পেল, হ্যালো সোনা। কে আপনি? এত তাড়াতাড়ি আমার কণ্ঠ ভুলে গেলে? কে, পরিচয় দিন, নয়তো ফোন কেটে দেব। এত ব্যস্ত হচ্ছে কেন জাফরি? আপনি কে, আর আপনি আমার নাম্বার কই পেলেন? সব বলবো, আগে বলো তুমি কেমন আছো। ফালতু কথা বলার সময় নেই আমার। এই বলে ফোনটা কেটে দিল জাফরি। কে ফোন দিয়েছিল? জানি না, কোন যে মক্কেল যত সব। জাফরিকে আবার পুনরায় ফোন দিল। জাফরি ফোনটা কেটে দিল। ধ্যাত, কোথা থেকে যত মক্কেল আসে। আবার জাফরিকে ফোন দিল। জাফরি ফোনটা রিসিভ করতেই বলল, ফোনটা কেটে দিলে কেন? আপনি কে ভাই যে আপনার সাথে কথা বলতে হবে? কথা বলতেই হবে, তোর জন্য আমাকে 5 বছর জেল খাটতে হয়েছে। কে কে আপনি? বলতো, কাকে জেলে দিছিলে? নয়ন আপনি? এই তো ঠিক ধরেছিস, আমি নয়ন। প্লিজ ভাইয়া, আমার পিছু ছেড়ে দেন। হ্যাঁ, তো সহজে ছেড়ে দেব? তোর কারণে আমাকে জেলে থাকতে হয়েছে।
তোকে এখনো সুযোগ দিচ্ছি, আমাকে বিয়ে করবি কিনা বল। আরে যে লোকটা মারা গেছে তাকে ভুলে যা। আমার হুজুর যে মারা গেছে আপনি শিওর কিভাবে হচ্ছেন? বেশি প্রশ্ন করবি না, আমাকে বিয়ে করবি কিনা বল। না, করব না। কখনো ফোন দিবেন না আমায়। ছি, লজ্জা করে না আপনার? এই বলে জাফরি ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কি হলো রে? নয়ন ছাড়া পেয়েছে। কিভাবে, কখন, আর এত তাড়াতাড়ি? জানি না রে, আমার খুব ভয় করছে। ও আমার কোনো ক্ষতি করে বসবে না তো? এত সোজা? ও তো এখানে আমাদের ক্যাম্পাসে ঢুকতেই পারবে না। আব্বু, এবার কি তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ মা, কমেছে। আচ্ছা আব্বু, তোমার মাথার ওপর এটা কিসের ধান? এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, 100 বার বলবো, আমি ছোট থেকেই দেখে আসছি আব্বুর এই দাগ। খাদিজার আম্মু, খাদিজা কিন্তু কতটা মন্দ বলিনি। কিসের দাগ এটা আমার মাথায়? আর আমার এই দাগের সাইডে ব্যথা করে খুব। আর মাঝে মাঝে মনে হয় আমার কী যেন মনে নেই, কী যেন হারিয়েছি। শুধু এমনই মনে হয়। তুমি শুধু খামোখা ভাবছো। কি হারিয়েছো তুমি? এই দেখো, তোমার মেয়ে খাদিজা দাঁড়িয়ে আছে, আর আমি তোমার স্ত্রী। তাহলে কি হারিয়েছো বলো তো? কিন্তু আমার মাথায় এটা কিসের দাগ, আর এত যন্ত্রণা কেন করে? ওটা কোনো ব্যাপার না। যখন মাথা ব্যথা করবে তখন আমি তোমার মাথায় ফু দিয়ে দেবো, কেমন? তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আমি চুমু দিলেই নাকি তোমার মাথা ব্যথা ভালো হয়ে যায়? তাহলে তোমার এত টেনশন কিসের বলো তো? তাও ঠিক, তাহলে একটু চুমু দাও। আমার ওই দাগে যদি ব্যথাটা একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। লুচু লোক কোথাকার, দিনরাত বউয়ের আদর উপভোগ করছো, তারপরেও মন ভরে না? স্বামী এবার স্ত্রীর হাত ধরে বলছে, কি গো, প্লিজ একটু চুমু দাও প্লিজ। এই কি করছো? খাদিজা ঘরে পড়তেছে, যদি দেখে ফেলে। দেখুক। ছাড়ুন তো। না, ছাড়বো না। লুচ্চা লোক কোথাকার, পুরো জিবা আমার। নিজের স্ত্রীর মুখে লালাও কি একটু খেতে পারবো না? ছি ছি। এতে ছি বলার কি হলো? না কিছু না, ছাড়ুন, কাজ আছে আমার। জাফরি আর বান্ধবীরা বসে গল্প করছে। ডাক্তারদের ভিতরে অনেকেই অবিবাহিত আছে যারা বিয়ে করেনি। ওই জাফরি, কিছু তো ক। কি বলবো? কি বলবি মানে? তোর প্রেমের গল্প বল। আমি কোনোদিন প্রেম করিনি, এসব রিলেশন করা হারাম। আরে সেটা না রে, তুই তোর বরের সাথে কেমন করে প্রেম করতিস সেটা ক। বান্ধবীরা এই কথা বলতেই জাফরি হেসে উঠল। বান্ধবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এতদিন পর জাফরির মুখে দাঁত বের করা হাসি দেখছে। যে মেয়েটা পুরো কলেজের বান্ধবীদের মাতিয়ে তুলত, সেই মেয়েটা 7 বছর ধরে হাসলেও অমন দাঁত বের করে হাসে নাই। ওয়াও, কি হলো তোদের? এতদিন পর প্রাণ খুলে হাসতে দেখে খুব ভালো লাগছে রে তোকে। বরের সাথে কিভাবে প্রেম করেছি তোদেরকে আজ অভিনয় করে দেখাবো। দাঁড়া, আমি ক্যাম্পাসের পিছন থেকে একটা ফুল তুলে নিয়ে আসি। যা। জাফরি খুশিতে দৌড়ে গেল ক্যাম্পাসের পিছনে একটা গোলাপ ফুল আনতে। আজ জাফরিকে হাসতে দেখে খুব ভালো লাগছে রে আমাদের। তার বলতে, তোরা জানিস, কালকে ওর ঘরে ঢুকেছিলাম। ঘরে ঢুকতেই দেখি ওর হুজুরের রুমালটা নাকের সাথে নিয়ে কান্না করছে। ও আমাকে বলল, হুজুরের রুমালটা আর জুব্বাটা থাকলে ওর নাকি ওর হুজুরের গন্ধ পায়, তাই ও সবসময় ওসব রেখে দেয়। আমি অবাক হয়ে যাই। একটা মেয়ে একটা ছেলেকে এতটা কিভাবে ভালোবাসতে পারে বল? সব সময় ওর মুখে ওর স্বামীরই নাম। ঠিক বলেছিস, আজ 7টা বছর হয়ে গেল, তারপর ওর স্বামীর গুণগান। আজ মেহেদি ভাই মারা গেছে নাকি বেঁচে আছে আল্লাহ ভালো জানে, তবে আমার মনে হয় মেহেদি ভাই বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে ঠিক ওর কাছে চলে আসতো। একদম ঠিক বলেছিস, কিন্তু এখনো ওকে বুঝতে পারি না। আরে জাফরি, এত দেরি করছে কেন? এই সুমাইয়া, গিয়ে দেখ তো জাফরি এত দেরি করছে কেন। সুমাইয়া ক্যাম্পাসের পিছনে গেল, কিন্তু জাফরি নেই। চারপাশে খুঁজে দেখলো জাফরি কোথাও নাই। শুধু একটা ছেঁড়া গোলাপ ফুল মাটিতে পড়ে আছে। আহ, কোথায় গেল জাফরি? অবাক কাণ্ড, মেয়েটা কোথায় গেল? ক্যাম্পাসের চারদিকে খুঁজতেছে জাফরিকে, কোথাও নাই। সুমাইয়া দৌড়ে গিয়ে বলছে, এই জাফরিকে কোথাও দেখছি না। এই কথা শুনতেই নাসরিন উঠে দাঁড়ালো। কি বলছিস এসব?
হ্যাঁ রে, জাফরিকে কোথাও পাচ্ছি না। আহ, মেয়েটাকে একা সারা ঠিক হয়নি। নয়ন যেহেতু সারা পেয়েছে, আমার মনে হয় নয়ন আমাদের আশেপাশে কোথাও আছে। ও যদি জাফরিকে ধরে তাহলে তো বড় বিপদ। এমনিতে নয়ন জাফরির উপর রেগে আছে। জাফরির জন্য ওকে 5 বছর জেল খাটতে হয়েছে। যদি ও জাফরির কোনো ক্ষতি করে দেয়, কি করব? উফ, নাসরিন ক্যাম্পাসে সব দায়িত্বশীলদের চরমভাবে বকাবকি শুরু করে দিল। আপনারা কিসের দায়িত্ব পালন করেন? একটা মেয়ে ক্যাম্পাসের পিছন থেকে উধাও, আর আপনারা কিছু বলতে পারেন না? ম্যাডাম, আমরা ভিতরে কাউকে ঢুকতে দেখি নাই, আবার কাউকে বাইর হতে দেখি নাই। তাহলে কই গেল? কিসের দায়িত্ব পালন করেন আপনারা? কি রে, চেঁচামেচি করছিস কেন? নাসরিন পিছনে ঘুরিয়ে দেখে জাফরি দাঁড়িয়ে। কিরে বদমাস মাইয়া, তুই মানুষ হবি কবে বলতো? কেন, কি হয়েছে তোর? তুই কই ছিলি? তোকে তন্ন তন্ন করে খুঁজেছি, বদমাইশ মাইয়া। নয়ন জাফরির পিছু পিছু এসেছে মুম্বাই। নয়ন বসে বসে মদ পান করছে। এমন সময় একটা ছেলে দৌড়ে নয়নের কাছে আসলো। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? নয়ন ভাই, খবর খুব খারাপ। কেন রে, কি হয়েছে? মেহেদি এখনো বেঁচে আছে ভাই। কি বলছিস এসব? ঠিকই বলছি ভাই। তোর মাথা খারাপ, সব আজগুবি কথা বলস।